শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পেনশন স্কিম নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের বৈঠক, সিদ্ধান্ত পরে কোটার ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। রাজধানীতে ভারী বৃষ্টিতে মার্কেট তলিয়ে যাওয়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি, 4 দিন পর আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। ব্যবসায়িক মন্দায় ঋণ শোধ করতে না পেরে বিপাকে পাবনার কয়েক হাজার ক্ষুদ্র তাঁতি, অনেকেই গ্রাম ছাড়া। এবার বিস্তারিত সংবাদ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বিবেচনায় আর্থিক বিষয়ে দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। পরবর্তীতে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত হবে, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সবার পেনশন স্কিম এ অন্তর্ভুক্ত তারিখ 2025 শিক্ষকদেরও তাই তিনি বলেন, শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। তারা শিক্ষক ফেডারেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীদের অনেক দাবি এবং বক্তব্য সংবিধান বিরোধী। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে। গতকাল সকালে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বৃষ্টির সময় সড়কের সব পানি উপচে মার্কেটের ভেতর প্রবেশ করে। দোকানে রাখা শাড়ি, কাপড়, বই, জুয়েলারি সহ সবকিছুই ভেজে যায়। এমন অবস্থায় সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ব্যবসায়ীদের। আবার যদি বৃষ্টি হয় তবে এবারের চেয়েও বেশি ক্ষতি হতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, এ ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। পানি সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। দর্শক, নিউ মার্কেট থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান মাহমুদ। ব্যবসায়ীরা কি বলছেন? ফারহানা, ব্যবসায়ীরা এখানে সবাই ক্ষতিগ্রস্ত, কারণ গতকালের যে টানা 4 ঘন্টা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিটা আসলে গতবারের যে বৃষ্টি হয়েছিল সেটা মার্কেটটা বন্ধ হওয়ার পরপরই বৃষ্টিটা শুরু হওয়ার কারণে মালামাল অনেকটাই উঠিয়ে নিতে পেরেছিল অথবা একটু নিরাপদে রাখতে পেরেছিল। কিন্তু এবারের বৃষ্টিটা হয়েছে সকাল থেকে শুরু হয়ে 10টা পর্যন্ত হওয়াতে ব্যবসায়ীরা কেউ কিন্তু তাদের দোকানে আসতে পারেনি, যার কারণে এখানে পানি জমে গিয়েছিল। আমি কিছু গতকালকের যদি আমি ফুটেজ দেখাতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম যে এখানে কি পরিমাণ, এখানে কোমর পরিমাণ পর্যন্ত পানি হওয়াতে এখানে প্রতিটা দোকানেই কিন্তু পানি উঠে গিয়েছিল এবং প্রত্যেকটা ব্যবসায়ীরই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা টাকার পরিমাণে এখন বলতে পারছে না। কিন্তু এই ক্ষতিটা উঠতে তারা কি করবেন অথবা এই বছর পুরো সিজনটাই তাদের অফ যাবে কিনা সেটাও তারা নিশ্চিত করে বলতে পারছে না। নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতির সঙ্গে আমরা কথা বললাম। তিনি তো গত বছরের কথা আমরা স্মরণ করে দিলাম যে গত বছর যে এই পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এখানে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল এবং ব্যবসায়ীদের ক্ষতি হয়েছিল, তাহলে আপনাদের এই পরিকল্পনাটা কি ছিল? আপনারা এই সরেজ লাইনের কোনো ব্যবস্থা করতে পারেননি কেন? তিনি বারবারই বলেছেন যে এখানে 2-3টে সংস্থার
অবস্থার কারণে এখানে যে সরেজ লাইন অথবা ড্রেনেজ সিস্টেম থাকার কথা সেটা নিয়ে তারা খুবই কষ্টের মধ্যে আছেন। কারণ মেয়র, সিটি কর্পোরেশন এবং ওয়াসা সবার সঙ্গে তারা কথা বলেছেন, এখান দিয়ে যে লাইনটা করবেন সেই লাইনের ব্যবস্থা তারা করতে পারেননি। কারণ একটি লাইন দিয়ে এর চারপাশের যে পানি, নিউ মার্কেট, ধানমন্ডি এবং নীলক্ষেত সব জায়গার পানি কিন্তু একটি লাইন দিয়ে ঢোকার কারণে এই পানিটা বের হতে সময় লাগে, যার কারণে এইখানে চারপাশের পানি এসে এই মার্কেটের ভিতরে জমে। কারণ এই মূল সড়ক থেকে 3 ফুট নিচু হওয়ার কারণে এইখানে জলাবদ্ধতা বেশি হয় এবং ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবে তিনি ব্যবসায়ী সমিতির সভাপতি বারবারই বলছেন যে এবার হয়তো এই সমস্যাটার সমাধান হবে, কিন্তু ততক্ষণে এই যে বর্ষা মৌসুমটা চলছে না, আবারও যদি বৃষ্টি হয় সেই শঙ্কায় তারা করছেন যে আবারও তারা ক্ষতির মুখে পড়বেন এবং এই সিজন বলেন, এই বছরটা বলেন, তারা সেই ক্ষতিটা পুষিয়ে উঠতে তাদের অনেক বেগ পেতে হবে। ফারহানা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউ মার্কেট থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে 18 জুলাইয়ের পর আবারও ভারী বৃষ্টি হতে পারে। সিলেটে প্রতিদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে, তবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এই সব জায়গা বিভাগের বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। এ হলো বৃষ্টিপাতজনিত ইনফরমেশন। তবে এই বৃষ্টিপাত কেটে গেলে আপনার আবার গরমের অনুভূতির তীব্রতা বাড়বে। কয়েক দফা বন্যার কবলে পড়ে খাদ্য সংকটে পড়েছেন বানভাসীরা। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন দিনমজুররা। এখনো দেশের 7টি নদীর পানি 18টা পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে রয়েছে কয়েক লাখ মানুষ। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে কয়েক দফায় বন্যার কবলে পড়ে। এতে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রামের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। এসব এলাকার অনেক স্থান এখনও বন্যার কবলে। পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের মানুষ। দিনমজুর এবং চাষাবাদ করে যারা জীবিকা নির্বাহ করেন তারা এখন দিশেহারা। পানিতে ঘরের আসবাবপত্র, চাল চুলা সবই হারিয়েছেন তারা। জানান, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেই আবারও বন্যায় খাদ্য সংকট দেখা দিয়েছে সেখানে। পানির উপরে সহির উপরে মনে করো থাকি, ছোঁয়া নিয়ে কষ্ট করি। আমি আশ্রয় নিচে আস্তার উপরে, আমার কেউ দেখানো মানুষ নেই। অনেকে পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছেন। সরকারি বেসরকারি সহযোগিতা পেলেও তা খুবই সামান্য বলে জানান তারা। অভিযোগ করেন, অনেকের কাছেই এসব সহায়তাও পৌঁছায়নি। হতাশায় বুকের দেখানি নাই, খাবার নাই, আমরা আর্থিক সমস্যায়। চেয়ারম্যান মেম্বার আমরা আর কেউ আইয়ে দেখছো না, দেখো না, আমরা ঈদের পর থেকে যে নিয়ে না আসছি, কেউ খোঁজ খবর নেই না। শুধু তাই নয়, বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্য সংকটও। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে কেবল সিরাজগঞ্জেই প্রায় 40,000 গবাদি পশু পানিবন্দী হয়ে পড়েছে। জেলার প্রায় 200 হেক্টর জমির কাঁচা ঘাস পানিতে তলিয়ে গেছে। গাইবান্ধা, কুড়িগ্রাম ও সুনামগঞ্জ সহ বন্যা কবলিত সব জেলার চিত্র প্রায় একই। ছাগল গরু নিয়ে কষ্ট, মানুষের কষ্ট, আমরা খাবার পাইনি, থাকতে পারিনি, ঘর দুয়ার ভাঙা। ঘরের মধ্যে পানি হয়েছে, পানি ঠেলা থেকে হয়নি। তারপরে চহির উপরে 2টা ছাগল আছিল, চহির উপরে তুলছি। ঠিক মতো রান্না বান্না করে খাওয়া যায় না, গরিব আছে কষ্ট, মানুষের কষ্ট। বানভাসীদের জন্য সরকারি, বেসরকারি ও বিত্তবানদের খাদ্য সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন দুর্ভোগে থাকা মানুষ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ব্যবসায়িক মন্দায় ঋণ পরিশোধ করতে না পেরে দেশের অন্যতম তাঁত প্রধান জেলা পাবনায় গ্রাম ছেড়ে পালিয়ে গেছে কয়েক হাজার ক্ষুদ্র তাঁতি। অনেকেই ঋণের দায় মাথায় নিয়ে তাঁত বিক্রি করে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। কেউ কেউ বদলে ফেলেছেন বাপদাদার পেশা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার সাথিয়া তাঁত প্রধান পিপুলিয়া গ্রামের তাঁত শ্রমিক অলেদা খাতুন। নিজেদের তাঁত কারখানা থাকলেও ব্যবসায়িক মন্দা আর ধার দেনায় তা বন্ধ হয়ে গেছে অনেক আগেই। ক্যান্সারে স্বামীর মৃত্যুর পর এখনও টেনে বেড়াচ্ছেন তাঁত বোর্ডের ঋণের ঘানি। তার মতোই অবস্থা আরও অনেক শ্রমিকের। স্বামী ক্যান্সারে মারা গেছে, আমি এখন ঋণ লিছি, এতদিন টানিছি, এখন টানতে পারতেছি না। ঋণগ্রস্ত বেচা কেনা করি, এখন আমার বাড়ি ঘরও নাই। আমি ওই সরকার একটা ঘর দিছে, ওই ঘরে এখন আছি। আজকে একটা বছর আপনার যে লাভ আর যে লস গেছে, আমরা তো ফেরোয়ার, অধিকাংশ লোকই পরিবর্তন ঢাকা চলে গেছে।
পার্শ্ববর্তী তাঁত গ্রাম সাথিয়া। তাঁত যান্ত্রিকতার মধ্য দিয়েই হারিয়ে গেছে ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত। গ্রামের কোথাও নাই মেটে তাঁত। ঋণের বোঝা মাথায় নিয়েই গ্রাম ছেড়েছেন শতাধিক তাঁতি। সাথিয়া গ্রামে সবাই তাঁতি ধরেন ঋণগ্রস্ত হওয়ার কারণে সবাই তাঁত খুঁটি বেচিয়ে ঋণ হয় রাতের অন্ধকারে সবাই পলাতো। 12 আনা ফেরোয়ার আছে, ঠিক আছে, 12 আনা বেশি সারা কমলায়। এই যে বাইরে এই এলাকা জানে কিরকম কেবা আসলে জবরব। বর্তমান সুতোর দাম বেশি, বুঝছেন, কাপড় চলে না। আমরা এনজিওর টেটা তুলে মিলে খায়া মানে 12 আনা ঢাকা চলে গেছে। একই চিত্র দেখা গেল তাঁতগ্রাম খ্যাত দোগাছি, কুলোনিয়া, চাষকিয়া, নেসরাপাড়া, জালালপুর, নতুনপাড়া সহ অধিকাংশ গ্রামে। অধিকাংশ ক্ষুদ্র তাঁত মালিক এখন যন্ত্রচালিত তাঁত কারখানা শ্রমিক। বিলুপ্তির পথে হস্তচালিত তাঁত ও তাঁত কারখানা। এক সময় আমাদের অনেকগুলো তাঁত খুঁটি ছিল, ব্যবসা বাণিজ্য দুর্বল হওয়াতে আমাদের তাঁত খুঁটি আর নাই, এখন অন্যর বাড়ি শ্রমিক। ব্যবসা বাণিজ্য না থাকার কারণে এখন তাঁত খুঁটি সব বন্ধ, সব বেচে কিনে ঋণ পান দিয়ে দিয়েছে। এখন নিজে খুব অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। আর নিম্নে এক একজন 20 থেকে 30 জায়গায় লোন নিয়ে লাস্টে দেশ ছেড়ে ঢাকায় যায়, তারা এখন শ্রম দিতেছে জানাই। বাংলাদেশ তাঁত বোর্ডের সাথিয়া বেসিক সেন্টার সূত্রে জানা গেছে 1781 জন ঋণ গ্রহীতাকে দেওয়া হয়েছে 3,50,00,000 টাকা, যার মধ্যে খেলাপি তাঁতির সংখ্যায় 845 জন, যাদের কাছে পাওনা প্রায় 2.5 কোটি টাকা। এদের অনেকেই মারা গেছেন, কেউ পালিয়ে গেছেন অথবা পেশা বদল করেছেন অনেকেই। রং রাসায়নিকের দাম বেশি, ওদের মানে বিক্রির মানে বাজার কিছুদিন হচ্ছে ভালো থাকে, আবার কিছুদিন হচ্ছে নর্মাল হয়ে যায়। তার যারা 2-1টা চালায় ওদের হচ্ছে পোষাচ্ছে না, আর লাভও খুব সীমিত হয়। এজন্য ওদের তাঁত পেশা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এজন্য আমাদের আদায় করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। শুধু তাঁত বোর্ডই নয়, ব্যবসা না থাকলেও অনেক ক্ষুদ্র তাঁতি বিভিন্ন এনজিও, মহাজনী ও বাণিজ্যিক ব্যাংকের বিশাল ঋণের বোঝা নিয়ে পালিয়ে গেছে গ্রাম ছেড়ে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের পাশে শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর মন্দিরের অন্তত 200 কোটি টাকা দেবত্ব সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। পুলিশের সহায়তায় সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। মন্দিরের খালি জায়গায় একসময় আনসার ক্যাম্প থাকলেও তা উঠে যাওয়ার পর জমির মালিকানা নিজেদের বলে দাবি করে স্থানীয় কিছু প্রভাবশালী। ওঠানো হয় দোকান, অগ্রিম জামানত নিয়ে সেগুলো ভাড়াও দেওয়া হয় বিভিন্ন ব্যবসায়ীদের কাছে। শখানেক দোকান গুড়িয়ে দিয়ে 36% মধ্যে 29% জমি উদ্ধার করার কার্যক্রম চলছে। উদ্ধার শেষে জমিটি হিন্দু কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় জেলা প্রশাসন। দেবত্ব সম্পত্তির মূল সংরক্ষণ করার কথা হলো যে সেবায়েত যে থাকে তাকে, যেহেতু সেই সংরক্ষণটা সে সঠিকভাবে করতে পারে নাই এবং এখানে অবৈধ দখল হচ্ছে, এই কারণেই জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা এটা অবৈধ দখল মুক্ত করে আমরা এটা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এই কার্যক্রম পরিচালনা করছি। কোটা আন্দোলনের কোনো ইস্যু নেই, ছোটখাটো কিছু দল মাঠে নেমেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের কাজ লেখাপড়া করা, কোনো বক্তব্য থাকলে সুপ্রিম কোর্টে আগামী 7 অগস্ট পেশ করুন। কিন্তু কোনো ইস্যু নাই, আপনারা শুধু শুধু রাস্তায় থাকেন না। আপনাদের যে কাজ সেটা হচ্ছে লেখাপড়া করা। আপনাদের যে কাজ এখন সেটা হচ্ছে আপনাদের কোনো বক্তব্য থাকলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ 7 অগস্ট সময় দিয়েছে, সেইখানে আপনারা বক্তব্য রাখবেন। শিক্ষার্থীদের কোটা সংস্কারের ন্যায্য আন্দোলনের পেছনে সরকার ভিন্ন কিছু করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে মির্জা আব্বাস এই মন্তব্য করেন। তিনি বলেন, কোটা আন্দোলনে বিএনপিকে জড়িয়ে আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার চক্রান্ত করছে সরকার। জানান, বিএনপিতে কমিটি বাণিজ্য হয় না, কাউন্সিলর বা কমিটি যাই হবে এসব বিএনপির অভ্যন্তরীণ ব্যাপার। কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। কমিটিতে বাণিজ্য করা হয় কথাটা ঠিক না, এটা সম্পূর্ণ একটা অলীক কথাবার্তা।
বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি এবং অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ এর আরও 5 সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বিকেলে আসামিদের কঠোর পুলিশি পাহারায় রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন। এর আগে বৃহস্পতিবার বান্দরবানের রুমা সদরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পদ্মা নদীর তীরবর্তী ফরিদপুরের ধলার মোড় এলাকায় আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে গেছে 15টি বসতবাড়ি। এতে হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ এবং বেড়ি বাঁধও। এলাকাবাসীর অভিযোগ, বালু খেকোদের অবৈধ বালু উত্তোলনের কারণে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার ধলারমোড় এলাকায় শহর রক্ষা বাঁধ ও বেড়িবাঁধের মধ্যবর্তী স্থানে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধভাবে ডেজার্ট দিয়ে বালু উত্তোলন করায় ওই এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পদ্মার পানি বাড়তে থাকায় ভাঙনের তীব্রতা বাড়ে। এরই মধ্যে ভেঙে গেছে অন্তত 15টি ঘরবাড়ি ও অনেক গাছপালা। ঝুঁকিতে পড়েছে বেড়িবাঁধও। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আজম পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বালু উত্তোলন করায় ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙনের কবলে পড়ে সহায় সম্বল হারানোর সংখ্যায় কয়েকশো পরিবার। শহর রক্ষা বাঁধের পাশে অবদার জমি প্রায় 150 ফিট এর ভিতরে এসে সে বেকু দিয়ে মাটি কাটছে, যার ফলে এখন বর্ষাকালে নদীর পানি আসার কারণে এই বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে। 1-150 ফিট তলেতে খুঁজে নিয়ে চলে গেছে। আর মনে করলেন যে পরে বালি হেলাইছে, বালি হেলানোর পরে আবার কাইটে নিয়ে গেছে খাড়া করে, তারপরে সবকিছু ডলকায় চলে গেছে। 30-40 ঘর বাড়ি ঘর আছে, 500-600 মানুষ আছে। ওর কাছে গেলে তোমার বাপের গেলে টাকা নাকি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মতামত না পাওয়া গেলেও সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা জানান, বারবার অভিযোগ দিয়েও ওই এলাকা থেকে বালু উত্তোলন ঠেকানো যায়নি। ডেজার লাগাইছে, দেখেন ওই জায়গা থেকে শহর রক্ষা যে বাঁধ, সেই জায়গা থেকে বোল্ডার খসে পড়তেছে, এই ডেজার লাগাইছে। যদি আজকের ভিতরে যদি সরকার আমাদের ডিসি মহোদয় এবং ইউএনও মহোদয় যদি না নেয় পদক্ষেপ, তাইলে ইনশাল্লাহ আমি চেয়ারম্যান হিসেবে আমি পদক্ষেপ নেব। এই পানি আপনার জায়গাতে বালি কাটাতে ওইখানে বেশি গভীর হয়েছে, এখন পানি আসাতে ঘর ভেঙে পড়ছে, পানির ভিতর ডুবে গেছে, গাছপালা ডুবে যাচ্ছে। বাচ্চা মূলত পানি আপনার, যেই কারণে আমি তাদেরকে ইনফর্ম করেছি তারা যাতে ওইটা দ্রুত ওইটা রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে এই বাচ্চা রক্ষা করে। দ্রুতই ভাঙন রক্ষায় কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা সাইটটি পরিদর্শন করি, আপদকালীন জরুরি প্রতিরক্ষা কাজ শুরু করব এবং আমরা মনে করি আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাজের মাধ্যমে উক্ত ভাঙন কবলিত স্থানটি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। এদিকে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ির দিঘিরপাড় বাজারে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে একটি পাটের আড়ত সহ 9টি দোকান বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে গৃহীত প্রকল্পের কাজ চলছে, তবে কাজের ধীরগতি নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। পেনশন স্কিম নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের বৈঠক, সিদ্ধান্ত পরে কোটার ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। রাজধানীতে ভারী বৃষ্টিতে মার্কেট তলিয়ে যাওয়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি, 4 দিন পর আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। ব্যবসায়িক মন্দায় ঋণ শোধ করতে না পেরে বিপাকে পাবনার কয়েক হাজার ক্ষুদ্র তাঁতি, অনেকেই গ্রাম ছাড়া। ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।